হাই এভরিওয়ান, অ্যাচিভার্স ডায়েরি উইথ আমিনুর স্যারে সবাইকে স্বাগত। আমরা আজ বসে আছি অর্ক ব্যানার্জির বাড়িতে। অর্ক এবছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে 10th র্যাঙ্ক করেছে এবং অর্ক জেই মেন এবং জেই অ্যাডভান্সে খুব ভালো র্যাঙ্ক করেছে ও জেই অ্যাডভান্সের র্যাঙ্ক 395 অর্থাৎ AIR 395 র্যাঙ্ক ও করেছে। এই যে দুটো বড় পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া, উচ্চ মাধ্যমিকে 10th এবং তারপর জেই অ্যাডভান্সে 395, এই অনুভূতিটা কেমন? ভীষণ ভালো লাগছে অবশ্যই। আর মানে হ্যাঁ, যে হার্ডওয়ার্কটা করেছিলাম সেটার ফলটা পেয়েছি, তো ওটাই ভালো লাগছে খুব। আচ্ছা, এর পরবর্তীতে তোমার অনেকটা পথ চলা বাকি, একটা নতুন জীবনের সূচনা বলা যায় এবং একটা বৃহৎ জীবনের সূচনা। এখনো পর্যন্ত তোমার তো বোধহয় কাউন্সিলিং প্রসেস চলছে বা হয়ে গেছে, তো কোথায় হয়েছে বা কিছু অ্যাসিউরিটি পেলে? হ্যাঁ, রাউন্ড 1 কমপ্লিট হয়ে গেছে, তো তাতে আমি IIT খড়গপুরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পেয়েছি। তো আশা করি ওটাই শেষ অবধি থাকবে। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং IIT খড়গপুরে পারসিউ করব। আচ্ছা, আজকের গল্পটা আমরা একটু আগে থেকে শুরু করি অর্ক। আমি একেবারে চলে যাব তোমার ছোটবেলা থেকে, যে তুমি ছোটবেলা থেকে কিভাবে পড়াশুনো করতে, কিভাবে পড়াশুনোটাকে দেখতে, এই সবটা নিয়ে তোমার জীবনে এই যে পথ চলা, এটাকে যদি সংক্ষিপ্ত আকারে তুমি একটু বলো। এরকম মনে হয় যে আমি একদম ছোট থেকেই সবসময় ক্লাসে ফার্স্ট হতে হবে বা পড়াশোনায় খুব ভালো ছিলাম, বহু পরীক্ষায় কম নাম্বার পেয়েছি, ক্লাসে খারাপ রেজাল্ট করেছি। তো কিন্তু ওটাকে ধরেই আর কি কখনো বসে থাকিনি। আচ্ছা। আর সব থেকে বড় যেটা আমার মা বাবাও শিখিয়েছেন আমাকে সবসময় এবং আমি নিয়েওছি, যে পড়াশোনাটা কখনোই বোঝা নয়। মানে তারা আমাকে এটা এনজয় করতে বলেছেন, না তারা প্রেশার দিয়েছেন কোনোদিন, না আমি কোনোদিন প্রেশারটা নিয়েছি। মানে তুমি যেটা বললে সেটা হচ্ছে যে অনেকেই ভাববে যে ও আচ্ছা, এই ছেলেটা এ তো ছোট থেকেই হয়তো ফার্স্ট হয়েছে, তো সেরকম নয় যে একেবারে একদম। তুমি তোমার মতো করে ভালোবেসে পড়াশোনা করেছো, কখনো নম্বর তোমার বাধা হয়ে দাঁড়ায়নি, কখনো কম কখনো বেশি হয়েছে, কিন্তু তুমি জীবনে এগিয়ে গেছো এবং যখন সিরিয়াস হওয়ার সময় এসছে তখন সিরিয়াস হয়েছো। যে তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো অনেকের কাছে মনে হয় খুব ভারী ভারী সাবজেক্ট, ওরে বাবা মানে এগুলো ছেড়ে পালাতে পারলে বাঁচি, পড়াটা জাস্ট জোর করে, এই জায়গা থেকে তোমার কি মনে হতো? না, আমার কাছে কখনোই ওটা কোনোদিনই বোঝা ছিল না। আর স্পেসিফিক্যালি যদি সাবজেক্ট যেগুলো স্যার আপনি বললেন সেগুলোর ব্যাপারে যদি বলি, ম্যাথস আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে এবং একটা সময় অবধি ওটাই আমার ফেভারিট সাবজেক্টও ছিল। সায়েন্সের সব সাবজেক্টগুলোই ভালো লাগতো, বায়োলজিটা একটু কম, এটাই যা। তো তারপর এটা চলতে চলতে 11-12 এসে কোনোভাবে আমি মানে ডেইলি লাইফের সাথে ফিজিক্সটাকে অনেক বেশি রিলেট করতে পারি, এক্সপোজারটা বাড়ে ফিজিক্সের সাথে। সেখান থেকে আজকে ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট, ম্যাথসও খুব কাছাকাছি। আমি অর্ক এরপর যে প্রশ্নটাতে যাব সেটা হলো, তুমি 11 এবং 12 এই দুটো বছর WBCHSC বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পড়াশুনো করেছো এবং পাশাপাশি তুমি জয়েন্টের জন্য পাখির চোখ করে এগিয়েছো বা তুমি জেইটাকে টার্গেট করেছো। তো এই যে দুটো পড়াশুনো, প্যারালাল এডুকেশন, আমি সবসময় বলি যে আমাদের এই যে বেস তৈরি করে সেটা কিন্তু বোর্ডস, এবং তার উপরে দাঁড়িয়ে কম্পিটিটিভটা গড়ে ওঠে। তো সেই দুটো জিনিসকে তুমি কিভাবে ম্যানেজ করতে, কি কোন কোন বই তুমি ফলো করতে, বোর্ডসের জন্য বইগুলো বেশি প্র্যাকটিস করতে না জয়েন্টের বইগুলো বেশি প্র্যাকটিস করতে, এই কমপ্লিট ব্যাপারটা যদি বলো। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে বোর্ডসের যেই বা নিট যদি কারোর জন্য হয়, কম্পিটিটিভ এক্সাম অ্যাজ এ হোল যদি বলি, তো এই দুটোকে আলাদা করে দেখাটাই সব থেকে বড় ভুল, যেটা অনেক স্টুডেন্টরা দেখে। দুটো অলমোস্ট সেম, মানে ইন্টারসেকশনটাই প্রায় হয়তো 95% হয়ে যাবে। তো 90 থেকে 95% আমি যে কনসেপ্টগুলো শিখবো সেগুলো কিন্তু বোথ ফর বোর্ডস অ্যান্ড কম্পিটিটিভ অ্যাজ ওয়েল। তো সেখানে ওই ডিসক্রিমিনেট করে পড়ার কিছু নেই। আমি যখন একটা কনসেপ্ট শিখছি, এবার আমার ক্ষেত্রেটা আমি বলতে পারি আমি কি করেছিলাম। আমি বছরের প্রথম থেকে মানে 11 থেকেই যদি বলি, জেইর জন্য পড়েছি, জেই লেভেলের বই সলভ করেছি, MCQ বেশি সলভ করেছি, সাবজেক্টিভ বোর্ডের কোশ্চেন কম করেছি। এবং 12-এর বোর্ড আসার হয়তো 2-3 মাস আগে, হ্যাঁ হয়তো নয় মানে করেছি 2-3 মাস আগে, কিছু বোর্ডের টেস্ট পেপার, বোর্ড লেভেলের কিছু সাবজেক্টিভ কোশ্চেন হতে 3 মার্কসের 2 মার্কসের যেরকম লিখতে হয় সেই রকম কিছু প্র্যাকটিস করে সেগুলো করেছে। এবং এইটা করা খুব ইজি আমার মনে হয়। কেউ যদি কম্পিটিটিভ এক্সাম নিট বা জেইটা খুব ভালো করে করে, লাস্ট 2-3 মাসে ওটা খুব ইজিলি কভার আপ করে নেওয়া যায় বোর্ডের জন্য। তুমি বলতে চাইছো যে বেসিক্যালি তুমি কনসেপ্টটা প্রত্যেকটি চ্যাপ্টার ক্লিয়ার করেছো, তারপর সেখান থেকে তুমি
যেই বেসড কোশ্চেনগুলোই প্র্যাকটিস করেছো এবং আফটার টেস্ট এক্সাম তুমি টেস্ট পেপারটাকে ফলো করেছো, জাস্ট বোর্ডসের জন্য ওই 2-1 মাস করেছো এবং তাতেই এই ফলাফলটা পেয়েছো। একেবারেই তাই, আমিও ক্লাসে বলি যে একটা স্টুডেন্ট যদি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন সলভ করতে পারে তাহলে সে অবভিয়াসলি অতি সংক্ষিপ্ত পারবে। তো আমরা যদি সবসময় একদম বেস থেকে না শুরু করে একেবারে এই জায়গা থেকে শুরু করি তাহলে এগুলো আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। তো সেই কাজটাই তুমি করেছো। তোমার যদি বলা হয় যে কোন বইগুলো তুমি তোমার জন্য ফলো করতে জেইর জন্য, সেটা যদি তুমি বলো এবং স্টুডেন্টদের সাজেস্ট করো যে কোন বইগুলো কিনলে তাদের ক্ষেত্রে বেটার হবে। ফিজিক্স দিয়ে যদি শুরু করি, ফিজিক্সে আমি ইনিশিয়ালি এইচ.সি. ভার্মার 2টো ভলিউম কমপ্লিট সলভ করেছিলাম, তাই কিছুটা 9-10-এও করা ছিল আমার। এবং আমার মনে হয় মানে এই বইটা এমন একটা বই যেটা পড়ার সুবিধা হচ্ছে, যদি এই বইটা পড়ে ফেলা যায় এবং সলভ করা যায় তাহলে অন্য ফিজিক্সে যে কোনো বই পড়তে খুব সুবিধা হবে। এরপরে যে কোনো, কিন্তু যদি ওইটা না পড়ে আগে অন্য বইয়ে জাম্প করা হয় একটু অসুবিধা হলেও হতে পারে, অতটা স্মুথ হবে না হয়তো বুঝতে পারে। ফান্ডামেন্টালটা এতটা ভালোভাবে এইচ.সি. ভার্মা বইটা কভার করে দেয়, আমি ওটা করেছিলাম। তারপরে সেনগেজের বইয়ে 5টা বা 6টা ভলিউম আছে যেই অ্যাডভান্সের জন্য, আমি সেটা সলভ করেছিলাম। বাট সেনগেজের জায়গায় কি আমি বলবো ইকুইভ্যালেন্ট অনেক সিরিজ আছে, ডিসি পান্ডে আছে, আশিস আরোরা স্যারের আছে, ওই 5টা-6টা করে ভলিউমে গোটা যেই সিলেবাস, যে কোনো একটা করতে 2-3টা করার কোনো দরকার নেই, একই লেভেলের বই সব। আর তারপরে আরেকটু লেভেলটা আপগ্রেড করার জন্য আমি ইরোডো বা অরবিন্দ তিওয়ারি স্যারের একটা পাথ ফাইন্ডার অফ ফিজিক্স বলে বই ছিল, ওই দুটো সলভ করেছিলাম। এটা হলো ফিজিক্স। কেমিস্ট্রিতে এনসিইআরটি মাস্ট, এনসিইআরটি ফিজিক্সেও ছিল, মানে স্টিল যদি কিছু চ্যাপ্টার কেউ স্কিপ করে আমি বলবো হয়তো করলেও করাইতে পারে, কিন্তু পড়লে ভালো হয়। কিন্তু কেমিস্ট্রিতে একদমই স্কিপ করা চলবে না, কেমিস্ট্রিতে এনসিইআরটি অবশ্যই পড়তে হবে, ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক সব কটা চ্যাপ্টার এনসিইআরটি পড়তেই হবে, ওইটা বাদ দিয়ে কিছু হবে না। তারপরে স্পেসিফিক্যালি যদি 3টে আলাদা পোর্শনের জন্য বলি, আমি সলভ করেছিলাম অর্গানিক এম.এস. চৌহান স্যারের বই, ইনঅর্গানিকে ভিকে জয়সওয়াল স্যার, আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে এন আওয়াস্তি স্যারের বই সলভ করেছিলাম আমি। এই হলো কেমিস্ট্রি। আর ম্যাথসে আমি এসএন ডেটা, যেহেতু বোর্ডসের জন্য প্লাস ওটা ফাউন্ডেশন ক্লিয়ার করে, তো এসএন ডেটা আমি কমপ্লিট সলভ করেছিলাম। 11-12-এর 2টো ভলিউমই বোধহয় 11-এর শুরুতেই আমার কমপ্লিট হয়ে গেছিল, 11 আর 12 দুটো এসএন দিই। আচ্ছা, তারপরে মানে তুমি প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা একদম ভেরি শর্ট, লং, মানে এটা কত মাসের মধ্যে তুমি কমপ্লিট করেছিলে? আমি একটু আগে স্টার্ট করেছিলাম, যেহেতু বোধহয় মাধ্যমিকের পর থেকেই না, তারও আগে করতে শুরু করেছিলাম। বোধহয় আমি 1 বছরে 11-12-এর গোটাটা কমপ্লিট করেছিলাম এশিয়ান দুটো। আচ্ছা। তো মানে তুমি দিনে কতক্ষণ করে ম্যাথে সময় দিতে? 3-4 ঘন্টা তো হয়। 3-4 ঘন্টা ম্যাথটা নিয়ে পড়তে দাও, বাকি সময় ফিজিক্স এগুলো বাকি মানে সেটা কখনো ভ্যারি করতো অবশ্যই, ফিজিক্স কেমিস্ট্রি কখনো এগিয়ে যেত, কিন্তু 2-3 ঘন্টা কম বোধহয় কখনো হয়নি। হ্যাঁ, আর ম্যাথস যেটা বলছিলাম যে এসএন ডেটা হওয়ার পরে ম্যাথসেও আমি সেনগেজ করেছিলাম, ওই 5টা বা 6টা ভলিউম যেটা আছে, কিছু কোশ্চেন হয়তো বাদ দিয়েছিলাম যেগুলো দেখে মনে হতো খুব ইজি আমি পেরিয়ে যাব। আর তারপরে অনেক বই করেছিলাম, যে ক্যালকুলাসের জন্য আমি বলবো সমীর বানসাল স্যারের একটা বই আছে খুব ভালো অ্যাডভান্সের, ওইটা করেছিলাম। ব্ল্যাক বুক সলভ করেছিলাম বিকাশ গুপ্তা স্যারের, এই মোটামুটি। আচ্ছা, মানে মেইনলি তুমি বলতে চাইছো যে ম্যাথসের জন্য আমার খুব ভালো লাগলো, আমি সব সময়ের জন্য প্রমোট করি এবং বলি এটা কোনো কোম্পানির প্রমোশন নয়, আমি বলি যে এসএন দে সে যে প্রকাশনই করুক, এসএন দে বই বের করলে আমি সেই বইটাই কিনবো, কেননা আমার মনে হয় আর.এস. আগরওয়াল এবং আর.ডি. শর্মা এদের সাথে একেবারে কম্পিটিশনে এসএন দেও পিছিয়ে নেই। মানে আমি ব্যক্তিগতভাবে নিজের জীবনে এসএন দে ফলো করেছি এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা পড়াশোনাটা করছে তারা যদি এসএন দে দিয়ে শুরু করে ম্যাথটা তাহলে তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়। বন্ধু বান্ধবদের মধ্যে দেখি তারা সিবিএসসি আইসিএসসি বোর্ডের হয়েও তারা কিন্তু এসএন দে করে, আমি জানি এটা খুব একদম, মানে এসএন দে সেই মানের বই করে এবং সেই মানের লেখা আছে আর কি সেই বইটাতে। তো থ্যাংক ইউ, তুমি এই যে সাজেশনটা দিলে এটা আসলেই অনেক ছাত্রছাত্রীর কোয়ারিজ থাকে, ইভেন এখনো আমাদের কমেন্টে প্রশ্ন করে যে স্যার জেইর জন্য কিছু ভালো বইয়ের নাম করুন। তুমি একজন, মানে আমি বললে ওটা যতটা যুক্তিসঙ্গত হবে তোমার বলাতে অনেক বেশি যুক্তিসঙ্গত হয়ে গেল, কেননা তুমি সেই জায়গাটা অ্যাচিভ করেছো। তো অবশ্যই এর জন্য অনেক ধন্যবাদ। এরপর আমরা যে জায়গাটাতে প্রবেশ করব সেটা হচ্ছে যে তুমি এই 11-12 যে পড়াশুনো করেছো, এই পড়াশুনোটা অফলাইন নির্ভর না অনলাইন নির্ভর করেছো?
আমি 11 অ্যাকচুয়ালি আমি ফিটজি দুর্গাপুরে প্রথম পড়াশোনা মানে জেইর কোচিংটা শুরু করি। 11 বলবো না, তার আগেও ছিল আমার 8 থেকেই ফিটজি দুর্গাপুরে, কিন্তু তখন আমি অনলাইনে ক্লাস করতাম। 8, 9, 10 অনলাইনে করেছি। 11 আমি 1 বছর অফলাইন দুর্গাপুরে উইকেন্ডে গিয়ে ক্লাস করতাম শনি রবিবার। তারপরে যাই হোক কিছু সমস্যার জন্য সেটা 12 আর কন্টিনিউ করিনি। 12 আমি পুরো 1 বছর অ্যালেন অনলাইনে কোটা থেকে অনলাইনে বাড়িতে বসে ক্লাস করেছি। এইটা আমার যে এর পাশাপাশি তুমি বোর্ডসের জন্য অফলাইন টিচার বা কোনো কিছুর উপরে নির্ভর করোনি নাকি স্কুল থেকেই ব্যাপারটা? স্কুল থেকে সাহায্য পেয়েছিলাম, তবে আমার লোকাল কিছু টিউশনসও ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের একজন করে। তারাও যথেষ্ট কোঅপারেট করেছে। মানে আমি তারা মেইনলি বোর্ডসের জন্য না কম্পিটিটিভের জন্য? বোর্ডস প্লাস কম্পিটিটিভ বোথ। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি মানে কেন আমি এত কোঅপারেশনের কথাটা বলছি, এরকম হয়েছে হয়তো আমি বলছি এই চ্যাপ্টারটা আমার খুব স্ট্রং আছে বা আমি ওখানে পড়ে নিয়েছি, তারা কিন্তু আমাকে সেটা হেল্প করেছে, বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে এই চ্যাপ্টারে যখন পড়ানো হচ্ছে আমি না গেলেও পারি ওই ক্লাসেসগুলো অ্যাটেন্ড না করে স্কিপ করতে পারি। তার জায়গায় হয়তো তারা কোনো পেপার সলভ করতে দিত। তো সামহাও কখনো আমাকে মানে টাইমটা ওয়েস্ট করতে দেননি। তারা কিন্তু ওই কোঅপারেশনটা রেখেছেন, মানে এরকম কোনো ইগোইস্টিক ব্যাপার ছিল না যে আমি পড়াচ্ছি মানে আমার কাছে পুরোটা পড়তে, পুরোটা কোঅপারেট। তারা সবসময় ভাবতেন যে আমার কিসে লাভ হয়। একদম। তো এই হেল্পটা আমি পেয়েছি সব জায়গায়। এটাই তো একজন টিচার প্রকৃত শিক্ষকের এটাই দরকার যে স্টুডেন্ট কিসে বেনিফিট হয় সেই বিষয়টা দেখা। এরপর একদম একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন যেহেতু, তারপরেও বলছি যে বেসিক্যালি এসওই বাংলা একটা বোর্ডসের চ্যানেল, বোর্ডসের জন্য পড়ানো হয়। আমরা যেই খুব রিসেন্টলি শুরু করেছি, খুব বেশি কিছু করতে পারিনি, বেশ কিছু ক্লাস আছে। তো এসওই বাংলা সম্পর্কে কোনো ধারণা বা দেখা হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, মানে এটা আমি এখানেই বলছি অন ক্যামেরা যে আপনিও যখন আজকে ফোন করলেন আসবেন বলে, তো আমি তখন আপনি আসছেন আমি জানতাম না, যে আমি অন্য কেউ ভেবেছিলাম। যাই হোক, তো আমি মাকে তখন বললাম যে হ্যাঁ আমি তো আমিনুর স্যারকে চিনি, এসওই বাংলাতে আমি যথেষ্ট দেখি। এবার আমি সত্যিটাই বলবো যে আমি হয়তো খুব রেগুলারলি সব ক্লাস যে ফলো করেছি তা না, কখনো কখনো ফলো করেছি, কিন্তু আমি মেজরলি যেটা দেখেছি যে ইউটিউবে রিলায়েবল কন্টেন্ট থাকে না জেনারেলি, মানে 11-12 মানে কন্টেন্ট তো অনেকেই বানায় উইথ ডিউ রেসপেক্ট, কিন্তু সেটা কতটা যে কার্যকরী সেটা নিয়ে সন্দেহ আছে। তো আমি আমার অনেক বন্ধু বান্ধবদের দেখেছি ফলো করতে, তারা যদি আমাকে জিজ্ঞেস করেছে যে এসওই বাংলার এই চ্যানেলের ভিডিও দেখছিলাম এটা কি ভালো, মানে এটা কি দেখা, তো আমি সবসময় বলেছি যে হ্যাঁ এটা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড, এটা ফলো করা। আচ্ছা, এটা আমি এক্সপেক্ট করিনি। মানে আমি যখন আসলাম আমি ভাবলাম যে স্বাভাবিকভাবে বোর্ডসের চ্যানেল সেইভাবে যারা এই ক্যাটাগরি স্টুডেন্ট বা একটু ভালো পড়াশোনা করে বোর্ডসের উপরে খুব বেশি ফোকাসও করে না এবং ফলো করে না। তো আমি এখানে এসে তোমার মুখ থেকে এই গল্পটা শুনে এটা একটা আমার জন্য আনএক্সপেক্টেড পাওয়া। তো যাই হোক, ভালো লাগছে। এর পরবর্তী যে জায়গাটাতে আমরা আসবো, তুমি তো তোমার পড়াশোনার ধরন সবটাই শেয়ার করলে। আমি বলছি যে মানুষের জীবনে তো একদিকে পড়াশোনা আছে, সেটার প্রতি ভালো লাগা আছে এবং সেটা ভালো লাগা থেকেই তুমি করেছো। আর একদিকে তো আরো কিছু জিনিস থেকে যায় যেগুলো ভালো লাগার, সেই রকম ভালো লাগার আর কি কি ছিল? আমি গল্পের বই পড়তে প্রচুর ভালোবাসতাম, যেটা লাস্ট 2 বছরে একদম কমে গেছিল, আবার এখন শুরু করতে চাই। গান শুনতে প্রচন্ড। গল্পের বই বলতে কেমন গল্প? সমস্ত ফিকশন নন ফিকশন। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মানে খুব বড় আমি। আচ্ছা, আমি তার উপন্যাসের সমগ্র 2-3 বার পড়া হয়ে গেছে বোধহয়। খেলা দেখতে প্রচন্ড ভালোবাসি, ক্রিকেট আর ফুটবল, আর নিজে খেলতামও। সেটা হয়তো কিছুটা কমেছিল লাস্ট 2 বছরে, কিন্তু খেলাধুলাটা হতো। স্কুলে গেলে প্র্যাকটিক্যালের দিন। ক্রিকেট না ফুটবল? মানে আমি যদি দুটোই, কিন্তু ফুটবলটা একটু বেশি। ফুটবলটা বেশি। আচ্ছা, খেলাধুলো কতদিন পর্যন্ত হয়েছে? মানে একেবারে 12 পর্যন্ত খেলাধুলো? 12 পর্যন্ত হয়েছে, ফ্রিকোয়েন্সিটা কমেছে, আগে যে ভাবে হতো সেইটা কমেছে। পছন্দের গান শুনতে ভালোবাসো তো, পছন্দের গায়ক? কন্টেম্পোরারি বললে অনুপম রায়। একদম। আচ্ছা, খেলাধুলোর জায়গায় তুমি বলছিলে যে ক্রিকেট এবং ফুটবল তুমি ভালোবাসো, ক্রিকেট ফুটবল দুটোই খেলো, তো স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সি কমেছে, কিন্তু খেলা তো ছাড়োনি। আর নিশ্চয়ই খেলা দেখো তাহলে? যে খেলা করতে ভালোবাসে সে খেলা দেখতে ভালোবাসবে। তো পছন্দের প্লেয়ার? ক্রিকেটে বিরাট কোহলি, ফুটবলে লিওনেল মেসি। আরে বাস, তো এই দুজন মানুষই কিন্তু খুব মানে রিসেন্ট টাইমে দুটো বড় অ্যাচিভমেন্ট করেছে আর কি, মানে অ্যাচিভমেন্ট পেয়েছে। তো সেই জায়গা থেকে মানে এই যে বিরাট কোহলির 18 বছর পর এই যে একভাবে লেগে থাকা এবং সবাই আইপিএল টিম এদিক ওদিক ছিটকে যাচ্ছে, কিন্তু উনি ওই স্টিল ওই জায়গাতে দাঁড়িয়ে থেকে 18 বছর পর যে সাকসেসটা পেল, মানে এর পরের অনুভূতিটা কেমন? মানে খুবই ভালো। এই লয়্যালটিটা তো মানে দেখা যায় না, মানে বিশেষ করে আমি এটা দেখি প্রত্যেক বছরই আইপিএল অকশনে স্পোর্টস পারসনরা তো সবসময় চেঞ্জ হতেই থাকে এবং তারা প্রফেশনাল, তাদের ভুল আমি তাই দোষও দিচ্ছি না, কিন্তু এটা
এক্সেপশনাল, মানে এইরকম লয়্যালটি দেখা যায় না। আমি আরসিবির ফ্যান নই, কিন্তু আমি বিরাট কোহলির ইউজ একদম। তো আমি আরসিবির থেকেও বিরাট কোহলির জন্য অনেক বেশি খুশি হয়েছি যে ট্রফিটা আইপিএলটা এত বছর পর জিতেছে। এবং সবাই আমি দেখেছি যারা আরসিবির ফ্যান নয় তারাও বিরাট কোহলির জন্য গোটা ইন্ডিয়ার বাইরে গোটা ক্রিকেট ফ্র্যাটার্নিটি খুশি হয়েছে। একদম। আমার মনে হয় ফুটবলে তোমার পছন্দের? লিওনেল মেসি। আরে বাস, এর জন্য আরেকবার হাতে নিলাম। তো ফুটবলে মেসি, আমিও প্রচন্ড পরিমাণে মেসি ভক্ত। বিশ্বকাপ যেদিন আর্জেন্টিনা জেতে, সেই রাতটা কেমন ছিল তোমার কাছে? সেই রাতটা মানে বোধহয় ঘুমিয়ে আসছিল না বহুক্ষণ অবধি আমার, মানে আমি বাড়িতেই খেলা দেখছিলাম মোবাইলে মোস্ট প্রবাবলি, যদি ভুল না করি। তো প্রচন্ড মানে লাস্ট পেনাল্টিটা আর্জেন্টিনা জেতার পরে মানে ওই ফিলিংসটাই আর মানে বলতেই পারবো না, আমি এত ভালো লেগেছিল। এই পুরো আলোচনাটাতে আমরা অনেকটা খোশ মেজাজে অনেকগুলো সেক্টর নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা আবার আমাদের সেন্ট্রাল জায়গাতে যদি ফিরে আসি, যে আমরা পড়াশুনো নিয়ে কথা বলছিলাম, সেই পড়াশুনোর জায়গাতে তুমি কি বলতে চাও যে ভবিষ্যৎ যারা পড়াশুনো করছে, যেই দেবে, বোর্ডসে করবে বা যে যেটা চায়, আমি এটা বিশ্বাস করি তুমি যেমন যেইর জন্য প্যাশনেট, তুমি যেইটাকে টার্গেট করে এগিয়েছো এবং সেটাতে সফলতা পেয়েছো। আমি মনে করি কোনো ছেলে মেয়ে যদি গান শিখতে চাই সে গানই শিখুক, যে আঁকতে চাই সে আঁকুক, যে কবিতা বলতে চাই সে কবিতা বলুক কণ্ঠ ছেড়ে। যে এইটা খুব দরকার, কারণ প্যাশনের সাথে মানুষ রিলেট না করতে পারলে আসলে সেই মানুষটা বড় হয়ে উঠতে পারে না, তার মাথার আকাশটা বড় হয় না। তো সেই জায়গা থেকে তুমি কি বলতে চাও যে যারা পড়াশুনো করছে, যারা ভবিষ্যতের দিকে এগোচ্ছে তাদের উদ্দেশ্যে? এটাই বলবো যে সেলফ মোটিভেশনটা যেন সবসময় ধরে রাখে, কারণ মানে কোনো মানুষের জীবনে কার্ভ সবসময় ওপরে যাবে না, আপস অ্যান্ড ডাউনস, শুধু আপস অ্যান্ড ডাউনস কেন, ডাউনের পর ডাউনের পরে ডাউন আসতে পারে, কিন্তু তখনও সেলফ বিলিফটা রাখতে হবে যে মানে আপটা আসবে। মানে ওটা যদি কার্ভের লোকাল মিনিমা হয় তো গ্লোবাল ম্যাক্সিমাটা এখনো ওয়েট করছে আমার জন্য, মানে আমি এটাই বলবো। তো যেভাবে অর্ক বলল যে ও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো, আমার খুবই ভালো লাগলো, যে আমরা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি তো পড়ি কিন্তু রিলেট করতে পারি না, অ্যাপ্লাই করতে পারি না। অর্ক আজকে পডকাস্টেরই এই লাস্ট জায়গাটাতে যেভাবে রিলেট করলো ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্টটা এনে, আমার খুবই ভালো লাগলো। এবং এটাই হওয়া উচিত, যে যেটাকে প্যাশন ভাবে বা যে যেটাতে এগিয়ে যেতে চায় সেটা যেন সে সব কিছুর মধ্যে খুঁজে পায়। এটাই তো দরকার আসলে, যে কোনো পরীক্ষাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা নয়, এগিয়ে যাওয়াটাই জীবনের ধর্ম। যেমন জলের ধর্ম বয়ে চলা, তেমন মানুষের ধর্ম জীবনে এগিয়ে চলা। তো এগিয়ে যাও সবাই, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আর একটা নতুন কোনো পডকাস্টে আরও কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা অবশ্যই হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা এসওই বাংলাকে দেখতে থাকো, এসওই বাংলাকে ফলো করতে থাকো, এসওই বাংলাকে বাংলার প্রতিটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দিতে থাকো, এবং অবশ্যই পড়তে থাকো, শিখতে থাকো এবং জিততে থাকো। ছোটবেলায় খুব দুরন্ত ছিল, ছোটবেলাতে প্রচুর খেলাধুলা করতো, ওই স্কুলে ব্যাট বল সব কিছু নেই, স্কুলে যেত, আমি বলতাম কিরে ব্যাট বল নিয়ে যাচ্ছিস স্কুলে, আমি খেলবো, নিয়ে যেত, আবার চশমা পড়ে যেত, ছোট ছিল দৌড়ন্ত, দৌড়াদৌড়ি করতো, চশমা প্রায় ভেঙে আসতো। এবং ওর মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটাও একটা দেখার মতো, শুধু যে লেখাপড়ায় ভালোবাসে তা নয়, ও মানুষ হিসাবেও ভীষণ ভালো ছেলে।